হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। আজকে তোমাদের জন্য সমাসের আরেকটি পার্ট নিয়ে চলে এলাম। পর্ব 3 হচ্ছে কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস। এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এর পূর্বের ভিডিওগুলো, যে দুটো ভিডিও করা হয়েছে, সে ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অতি অবশ্যই সে দুটো ভিডিও দেখে নিও। আর যদি তোমরা সে ভিডিও না পাও তাহলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অতি অবশ্যই গিয়ে সেটা দুটো দেখে নেবে। সে দুটো দেখার পরেই তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দর করে বুঝতে পারবে। তাই দেরি না করে চলো আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনা হবে, প্রথম হচ্ছে কর্মধারয় সমাস। এইটা আগে আলোচনা করব, তারপরে আমরা আলোচনা করব দ্বিগু সমাস। অর্থাৎ এই কর্মধারয় সমাস তোমরা দেখিয়ে বুঝতে পারছো যে এটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে আমরা পরপদের অর্থ প্রাধান্য পাবে কোন কোন সমাসগুলো জেনেছিলাম। একটা ছিল কর্মধারয়, 2 নম্বর ছিল তৎপুরুষ, আর 3 নম্বর কি ছিল? 3 নম্বর ছিল দ্বিগু। তাই আমরা পূর্বে তৎপুরুষটা আলোচনা করে নিয়েছি, এবার বাকি রয়েছে দ্বিগু এবং কর্মধারয়। এই দুটো আলোচনা করলে আমরা সমাসের পরপদের অর্থ যেগুলো প্রাধান্য পাচ্ছে সেই সমাসগুলো আলোচনা করে নিচ্ছি। তাই চলো কর্মধারয় সমাসের আগে সংজ্ঞায় চলে যাবো আমরা। সংজ্ঞা কি হবে? তাহলে সংজ্ঞাকে আমরা পয়েন্ট করে যদি লিখি, তাহলে প্রথমে কি? প্রথম বললাম যে 1 নম্বর হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদের অর্থ প্রাধান্য পাবে। 2 নম্বরে কি হবে? যেটি পূর্বপদ উত্তরপদ বা পরপদ দুটোই শূন্য বিভক্তি হবে। পূর্ব ও পর পদের বিভক্তি শূন্য বিভক্তি হবে। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে হবে যে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করবে। এই 3টা পয়েন্ট যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা কর্মধারয় সমাসটাকে সহজে বুঝতে পারবো। এবার চলে আসি এই কর্মধারয় সমাসের বিভাগ সম্পর্কে। অথবা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বলছি, উদাহরণটা দিয়ে দিই। একটা উদাহরণ রয়েছে, যদি বলি আমি, মনে এলো মাস্টার মশাইয়ের কথা। মাস্টার মশাই এর কথা। এখানে দেখো তো, এই মাস্টার মশাই, এই যে মাস্টার মশাই, এইটা একটা সমাসবদ্ধ পদ। এটা ভাঙলে আমরা কি কি পাচ্ছি? একটা মাস্টার পাচ্ছি, একটা মাস্টার, একটা মশাই, তাহলে দুটো পদ পাচ্ছি, একটা পূর্বপদ, একটা পরপদ। তাহলে এটা কি হবে? যদি বলি এর ব্যাস বাক্য কি হবে? যিনি মাস্টার তিনি মশাই, তাই তো মাস্টার মশাই। তাহলে এটা হচ্ছে একটা ব্যাস বাক্য, যিনি মাস্টার তিনি মশাই। তাহলে এটাকে আমরা বলছি কর্মধারয় সমাস। এবার আমরা এর প্রকারভেদে চলে যাব। প্রকারভেদ। এই কর্মধারয় সমাসকে আমরা মোট 5টি প্রকারে ভাগ করব। এর কয়টি ভাগ রয়েছে? 5টি ভাগ রয়েছে। এই 5টি ভাগ এক করে লিখে আমরা আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে, যদি বলি, সাধারণ কর্মধারয়। 2 নম্বর কি হবে? 2 নম্বর হচ্ছে উপমিত কর্মধারয়। 3 নম্বর কি হবে? উপমান কর্মধারয়। 4 নম্বর কি হবে? রূপক কর্মধারয়। আর শেষে 5 নম্বর শেষে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। এই 5টি প্রকার রয়েছে সমাস, অর্থাৎ কর্মধারয় সমাসের 5টি ভেদ। এবার এই 5টি ভেদকে আমরা কি করব? এক এক করে আলোচনা করব। এই 5টি ভেদকে আমরা এক এক করে লিখে আলোচনা করব, তবে আমাদের সমাস সম্পর্কে
ধারণাটা খুব ক্লিয়ার হবে। প্রথমে আমরা আলোচনা করে নেব 1 নম্বর লিখি। 1 নম্বর হচ্ছে কর্ম সাধারণ কর্মধারয়। সাধারণ কর্মধারয়। আগে সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে সেটা দেখতে হবে, সংজ্ঞা জেনে নিতে হবে। সংজ্ঞায় কি বলছে? বলছে যে দুটি, সংজ্ঞায় বলছে দুটি বিশেষণ বা একটি বিশেষ্য, একটি বিশেষণ কিংবা দুটি বিশেষ্য, পদের মধ্যে কর্মধারয় সমাস বা সমাসের সাধারণ নিয়ম হয়, তাকে আমরা কি বলছি? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে বললাম যে দুটি বিশেষণ হতে পারে, অথবা একটি বিশেষণ হতে পারে, কিংবা দুটি বিশেষ্য পদ হতে পারে। তাহলে এইগুলোর মধ্যে যখন সমাস হবে তখন তাকে আমরা, বা যে কর্মধারয় সমাস হবে তাকে আমরা সাধারণ কর্মধারয় সমাস বলবো। এবার উদাহরণ দিলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। উদাহরণে কি দেব? উদাহরণ হচ্ছে প্রথমে দিই যে যদি বলি আমি মহাবীর, যদি বলি আমি মহাবীর বললাম, তারপর নীল পদ্ম বললাম, মহাবীর নীল পদ্ম, তারপর বললাম ধরো লাল জবা, দেখো এখানে আগে বলো যে দুটি পদ রয়েছে, একটি হচ্ছে মহা, একটা বীর রয়েছে। এটাকে ব্যাস বাক্য বলে কি হবে? মহান যে বীর, আমরা বললাম মহান যে বীর। এরপরে কি হবে? মহান যে বীর নীল পদ্ম, তাহলে নীল যে পদ্ম, লাল জবা, লাল যে জবা। দেখো এখানে বিশেষ্য আর বিশেষণ কোনটা আছে দেখো তো, বা দুটো বিশেষ্য না কি ব্যাপার? এই যে মহান লাল, এগুলা কি? মহান লাল নীল, এগুলো কি? এগুলো হচ্ছে বিশেষণ, আর এই পাশে রয়েছে বীর পদ্ম জবা, এগুলো কি? বিশেষ্য। তাহলে এবার বুঝতে পেরেছো? তাহলে একটা বিশেষ্য, একটা বিশেষণ আর একটা বিশেষ্য, দুটো মিলিত হয়ে কি হয়েছে? কর্মধারয় সমাস গঠন করেছে। তাহলে এইটা হচ্ছে একটি উদাহরণ। এরপরের উদাহরণ কি হবে? যে দুটি বিশেষ্য পদের মধ্যে যদি উদাহরণ হয় কি হবে? তাহলে দুটি বিশেষ্য পদ যদি ধরি আমি, তাহলে বলি রাজর্ষি বললাম একটা, তারপরে বলছি ডাক্তারবাবু, তারপরে বললাম যে দাদা মশাই। এই তিনটে উদাহরণ দিলাম। এগুলো ব্যাস বাক্য হলে কি হবে? এদের ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য যদি রাজর্ষি, তাহলে যিনি রাজা তিনি ঋষি, তাই তো রাজর্ষি। ডাক্তারবাবু, তাহলে যিনি ডাক্তার তিনি বাবু। দাদা মশাই কি হবে? যিনি দাদা তিনি মশাই। দেখো তাহলে এর মধ্যে আমরা কমন কি পাচ্ছি? দেখো এখানে প্রথমত বলছে দুটোই কি আছে? বিশেষ্য পদ। দুটোই কি পদ? বিশেষ্য। রাজাও বিশেষ্য, ঋষিও বিশেষ্য, ডাক্তার বিশেষ্য, বাবুও বিশেষ্য, দাদাও বিশেষ্য, মশাইও বিশেষ্য। তাহলে দুটি বিশেষ্যের মধ্যে এগুলো কি হয়েছে? দুটি বিশেষ্যের মধ্যে কি হয়েছে? এই কর্মধারয় সমাস হয়েছে। এবং এই সাধারণ কর্মধারয় চেনার একটা সহজ উপায় হচ্ছে, দেখবে যিনি তিনি থাকবে এবং যে থাকবে, মাঝখানে যে থাকবে। যদি বলা হয় যে গণ্ডগ্রাম, গণ্ড যে গ্রাম, যে এবং যিনি তিনি থাকলে আমরা একে সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে ফেলবো। এটা সহজ ট্রিক্স। এরপর চলে আসি এর পরবর্তী বিভাগটা কি রয়েছে? এর পরবর্তী প্রকার ভেতরে রয়েছে, আমরা জানবো যে উপমিত
2 নম্বরে আছে যে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। এই উপমিত কর্মধারয় সমাস জানার আগে আমাদের 4টে বিষয় ভালো করে জানতে হবে। সেগুলো কি? একটা হচ্ছে উপমেয়, 2 নম্বর হচ্ছে উপমান, 3 নম্বর হচ্ছে সাধারণ ধর্ম, আর 4 নম্বর হচ্ছে তুলনাবাচক শব্দ। সেটা আমি পরে লিখছি। এবার এই উপমেয় কাকে বলছে এইটাকে জানতে হবে। উপমেয় কাকে বলছে এটা জানতে হলে বলতে হবে যে বস্তু বা ব্যক্তিকে তুলনা করা হয়। কি বললাম? যে বস্তু বা ব্যক্তিকে তুলনা করা হচ্ছে, করা হয়, তাকে আমরা বলছি উপমেয়। যে বস্তু ব্যক্তিকে তুলনা করা হচ্ছে, যদি আমি বলি যে তোমার মুখচন্দ্র, তাহলে মুখ চন্দ্রের ন্যায়। মুখটা কার মতো? চন্দ্রের মতো। তাহলে কাকে তুলনা করা হচ্ছে? মুখকে তুলনা করা হচ্ছে, মুখকে তুলনা, তাই এটা উপমেয়। উপমান কাকে বলবো? যার সাথে যাকে তুলনা করা হচ্ছে সে উপমেয়। তাহলে যার সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হয় তাকে আমরা উপমান বলছি। তাহলে বললাম যে মুখচন্দ্র, মুখটি চন্দ্রের ন্যায়, তাই তো? তাহলে মুখ হচ্ছে উপমেয়, আর চন্দ্র হচ্ছে উপমান। হচ্ছে নিচে, তারপরে সাধারণ ধর্ম আলোচনা করবো। সাধারণ ধর্ম। সাধারণ ধর্ম কাকে বলবো? সাধারণ ধর্ম হচ্ছে যে এই উপমেয় উপমান বলা হলো, বা যে বৈশিষ্ট্য বা গুণের জন্য আমরা কি করছি? দুটি বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছি। তাহলে এইটুকু মনে রাখবে যে দুটি বস্তুর মধ্যে যদি সাধারণ একটা তুলনা করা হয়, দুটি বস্তুর মধ্যে তুলনা, তাহলে দুটি বস্তুর মধ্যে তুলনা করা হয়, তুলনা করা, পেনটা আবার ডিস্টার্ব করছেন, তুলনা করা হয়। বা সহজে মনে রাখলে যে দুটি বস্তুর মধ্যে, সহজ হচ্ছে দুটি বস্তুর মধ্যে সাধারণত যে মিল থাকছে, সাধারণ ধর্ম বলছে। যেমন বললাম যে মুখ চন্দ্রে নেই, তাহলে এখানে মুখ এবং চন্দ্র দুটি কি হচ্ছে? একে অপরের কি পরিপূরক। মানে মুখটি কার মতো? চন্দ্রের মতো বলছে। এখানে সাধারণ ধর্ম কি হচ্ছে? সাধারণ ধর্ম হচ্ছে মুখটি চন্দ্রের মতো। সাধারণ ধর্ম কি হবে? সৌন্দর্য। মুখ এবং চাঁদের দুটোই সাধারণ ধর্ম হচ্ছে সৌন্দর্য বা স্নিগ্ধতা। চাঁদের মতো মুখটাও পরিষ্কার বা সৌন্দর্য, এইটা বোঝানো হচ্ছে। এরপরে চলে আসি তুলনাবাচক শব্দ। তুলনাবাচক শব্দ কোনটা হবে? তুলনাবাচক শব্দ হচ্ছে দুটি বস্তুর মধ্যে উপমেয় এবং যে শব্দের মধ্যে তুলনাটি ফুটিয়ে তোলা হয়, এটি বলতে হবে যে উপমান এবং উপমেয়ের মধ্যে, উপমান ও উপমেয় এর মধ্যে, এই দুটার মধ্যে মাধ্যমে যে তুলনাটি বুঝেন, তুলনাটি ফুটিয়ে তোলা হয়, ফুটিয়ে তুলতে যে পদ ব্যবহার করা হয় তাকে আমরা তুলনার শব্দ বলছি। উদাহরণ কি হবে? যেমন উদাহরণ হচ্ছে, যেমন এই যে মুখচন্দ্রের ন্যায় বললাম, এখানে তুলনার শব্দটি হচ্ছে এই মতো, ন্যায়, নিব ইত্যাদি হচ্ছে তুলনাবাচক। মতো, ন্যায়, নিব এইগুলো হচ্ছে তুলনাবাচক শব্দ। এবার তাহলে উপমিত কর্মধারয় সমাস কাকে বলবো? এবার চলে আসি তাহলে উপমিত,
কর্মধারয় উপমিত কর্মধারয় সমাস এর সংজ্ঞা। সংজ্ঞা কাকে বলবো? এর সংজ্ঞা হবে যে কর্মধারয় সমাসে যে কর্মধারয় সমাসে যে কর্মধারয় সমাসে উপমেয় ও উপমান মানের উল্লেখ থাকে, কিন্তু সাধারণ ধর্ম অনুল্লিখিত থাকবে, তাকে আমরা উপমিত কর্মধারয় সমাস বলছি। মানে সাধারণ ধর্মের উল্লেখ থাকবে না, তাকে আমরা বলছি উপমিত কর্মধারয় সমাস। কয়েকটা উদাহরণ দিয়ে আমরা এটাকে আরো সহজ করে বুঝে নেব। আমি বললাম যে চাঁদ বদন, বা বললাম যে নরসিংহ, যদি আমি বলি নরসিংহ, তারপর বললাম যে কথামৃত, তারপরে বললাম যে আখিপদ্ম, এই কটা থাকে। তাহলে এর ব্যাসবাক্য কি হবে? নরসিংহ। তাহলে এর ব্যাসবাক্যটা কি আছে? তাহলে এর ব্যাসবাক্য হবে নর সিংহের ন্যায়। আবার কথামৃত কি হবে? তাহলে কথা অমৃতের ন্যায় বা মতো। এবার হচ্ছে আখিপদ্য, পদ্মের ন্যায়। দেখো এখানে কি বলেছে? প্রথমত হবে উপমেয় এবং উপমান দুটি উল্লেখ থাকবে। তাহলে এখানে উপমেয় উপমান কোনটা? এখানে উপমেয় হচ্ছে নর সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে কথা, অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে আখি পদ্মের সঙ্গে তুলনা করা। তাহলে এইগুলো হচ্ছে কি উপমেয়। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? এই সিংহের এইগুলোর সঙ্গে। তাহলে এগুলো হচ্ছে উপমান, উপমেয়, তারপর উপমান। এই যে ন্যায়, এইগুলোর সঙ্গে এটা কি আছে? এইগুলো হচ্ছে তুলনাবাচক শব্দ, তুলনাবাচক। তার হচ্ছে উপমেয় আছে, উপমান আছে, তুলনাবাচক আছে। তাহলে কিসের অনুল্লেখ আছে? কিছু উল্লেখ নেই। সাধারণ ধর্ম উল্লেখ নেই, তাই এটা কি হয়ে গেছে? উপমিত কর্মধারয় সমাস। আশা করি এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পরবর্তী উপমান কর্মধারয় সমাসে চলে যাবো। উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় সমাস কাকে বলছি? যে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যে কর্মধারয় সমাস হবে। তাহলে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হলে তাকে উপমান কর্মধারয় সমাস বলছে। তাহলে দেখো উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য কোথায় দেখলাম? সেখানে ছিল উপমেয় ও উপমান দুটো ছিল, কিন্তু এখানে আছে শুধু উপমান আছে। তাহলে উপমেয়ের অনুল্লেখ রয়েছে। তাহলে কি উল্লেখ নেই? কি তাহলে উল্লেখ নেই হবে। প্রথম হচ্ছে উপমেয়, 2 নম্বর হচ্ছে তুলনাবাচক শব্দ, এই দুটোর উল্লেখ নেই। তাহলে এইখানে আমরা প্রধান পার্থক্য পেয়েছি। তাহলে উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাসের মধ্যে যে পার্থক্য আছে তাহলে তোমরা অতি অবশ্যই লিখতে পারবে, এবং পরীক্ষায় এটা বারে আসে যে উপমিত কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাসের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাই প্রথম বলতে হবে যে উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না, আর উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকবে। দ্বিতীয় নম্বর কি হবে? উপমান কর্মধারয় সমাসে তুলনাবাচক শব্দ থাকবে না, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে তুলনাবাচক শব্দ থাকবে। 3 নম্বর কি হবে? দুটি বিশেষ্য পদের মধ্যে কি হবে? উপমান কর্মধারয় সমাস হবে, আর উপমিত কর্মধারয় সমাস হবে। আর উপমান কর্মধারয় সমাস হবে একটি বিশেষ্য একটি বিশেষণের মধ্যে। মনে থাকবে।
আমি নাহলে এরপরে ইয়েতে তোমাদের পার্থক্যগুলো লিখে দেবো, কিছু কিছু পার্থক্য যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি লিখে দেবো। এরপরে চলে আসি 3 নম্বরে, 4 নম্বরে কি চলে আসবো, যে রূপক কর্মধারয় সমাস। 4 নম্বরে রূপক কর্মধারয় সমাস। এই রূপক কথার অর্থ হচ্ছে অভেদ কল্পনা। প্রথমে মনে রাখতে হবে যে রূপক কথার অর্থ হচ্ছে অভেদ কল্পনা। অভেদ কল্পনা হচ্ছে রূপক কল্পনা। সংজ্ঞা কি হবে? সংজ্ঞা কি হবে? সংজ্ঞা হবে যে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে কর্মধারয় সমাসে, তাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলবো। অভেদ বলতে কি বোঝানো হচ্ছে, যে উপমেয় উপমানের মধ্যে যেন অমিল খুঁজে পাওয়া যাচ্ছে না, যেন দুটোই একসঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে, তাকে আমরা রূপক বলবো। কয়েকটা উদাহরণ দিলে আরো সহজ হয়ে যাবে। উদাহরণে বললাম আমি, ধরো প্রথম বললাম যে প্রাণ পাখি। তা বললাম যে বিষাদ সিন্ধু। তারপরে আমি বললাম যে দুখানল। অথবা একটা খুব প্রচলিত যেটা রয়েছে মন মাঝি, খুব প্রচলিত একটা উদাহরণ এটা, মন মাঝি। এতগুলো বললাম। তাহলে প্রাণ এবং পাখি দুটো ব্যাস বাক্য কি হবে? প্রাণ ব্যাস বাক্য হবে প্রাণ রূপ পাখি, তাকে প্রাণ পাখি বলছে। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, যেন বিষাদে ভরে গেছে সিন্ধু বা সাগরটি। দুখানল কি আছে? দুখানল কি হবে এটা? তাহলে দুঃখ রূপ অনল। দুঃখ রূপ অনল। অনল মানে কি? অনল মানে হচ্ছে অগ্নি। তাই দুঃখের মতো, অগ্নিটা হচ্ছে দুঃখের মতো, দুঃখটা হচ্ছে অগ্নির মতো। মন মাঝি কি হবে? মন রূপ মাঝি। দেখো এই সমস্ত রূপকর্মধারয় সমাসে আমরা দেখতে পাবো মাঝখানের শব্দটা কি থাকবে, মাঝখানে অতি লক্ষ্য করবে যে রূপ শব্দটা থাকবে, রূপ শব্দ রূপপত্রা থাকছে, এবং কি হচ্ছে প্রাণ এবং পাখি যেন দুটো একই সঙ্গে মিলিত হয়ে গেছে, বিষাদ এবং সিন্ধু যেন একই সঙ্গে মিলিত হয়ে গেছে, দুঃখ এবং অনল যেন একই সঙ্গে মিলিত হয়েছে, মন আর মাঝির যেন একই সঙ্গে মিলিত হয়ে গেছে। তাই এইরকম উদাহরণ দেখলে তোমরা এটা মনে করবে যেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপর চলে আসবো যে কর্মধারয় সমাসের শেষ যেটা আলোচনা, সেটি হচ্ছে মধ্য পদলোপী। মধ্যপদলোপী কর্মধারয়। পয়েন্ট দেখেই মনে পড়ে যাচ্ছে যেটা কি হতে পারে। মধ্যপদলোপী মানে মধ্য মানে মাঝের, পদ মানে হচ্ছে যে পদটা থাকছে, সেটা লোপী মানে হচ্ছে লোপ হয়ে যাচ্ছে। তাহলে মাঝের পদের লোপ ঘটবে যে কর্মধারয় সমাসে, তাকে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলবো। উদাহরণ দিই, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। উদাহরণে বলবো, উদাহরণে কি হবে, যদি আমি বললি যে বললাম আকাশবাণী, আকাশবাণী, তারপরে বললাম যে সিংহাসন, সিংহাসন, আবার বললাম যে তোমার ধরো ঘর জামাই। অনেক উদাহরণ রয়েছে, তবে আমি তোমাদের যেগুলো পরীক্ষা বারে জিজ্ঞাসা করে সেগুলো ধরে ধরে আমি একটু বলছি, নাহলে অনেক উদাহরণ রয়েছে, সে বলা যেতে পারে। আকাশবাণী কি হবে, যদি আমরা ব্যাস বাক্য গঠন করি, এটা কি হবে? আকাশবাণী, আকাশ প্রেরিত, আকাশ প্রেরিত বাণী, তাই তো আকাশবাণী। সিংহাসন, তাহলে সিংহ চিহ্নিত আসন,
তাই তো সিংহাসন। ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, তাই তো ঘর জামাই। তাহলে দেখো এখানে তাহলে আকাশ এবং বাণী এই দুটি পদ রয়েছে, পূর্বপদ পরপদ দুটো রয়েছে। সিংহ চিহ্নিত আসন দুটোই রয়েছে, ঘরে আশ্রিত জামাই ঘর জামাই দুটো রয়েছে, কিন্তু মাঝের পদটা কি হয়েছে? এই যে মাঝের পদ, মাঝের পদগুলো লোপ হয়েছে। এই যে প্রেরিত, চিহ্নিত, আশ্রিত, এইটার লোপ ঘটেছে। তাই কি বলা আছে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আশা করি তোমাদের কর্মধারয় সমাসটা খুব সহজে বুঝতে পেরেছ। এবার এই কর্মধারয় সমাসের মধ্যে যেটা তোমাদের পরীক্ষায় বারে বারে আসে, আমি সেই দুটো পার্থক্য একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে উপমান কর্মধারয়, উপমান এবং উপমিত, এই দুটোর পার্থক্য কি হতে পারে, এটা পরীক্ষায় বারে বারে আসে। আমি করে একটা দুটো করে লিখে দিচ্ছি। 1 নম্বর কি হবে? 1 নম্বর হচ্ছে তাহলে উপমান কর্মধারয় সমাসে পূর্ববর্তী উপমান হবে। উপমানে হচ্ছে পূর্বপদ উপমান হবে। এর 1 নম্বর কি হচ্ছে? পূর্বপদটি তাহলে কি হবে? উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদটি সাধারণত উপমেয় হবে। এর হচ্ছে উপমেয়। এটি উপমান হলো, এটি উপমেয় হলো। 2 নম্বর কি হবে? এখানে 2 নম্বর হচ্ছে উপমানে, 2 নম্বরে হচ্ছে উপমানে কি হচ্ছে? সাধারণ ধর্মের, সাধারণ ধর্ম যদি না ধরি, উপমেয়তে আমরা ধরবো যে উপমেয় অনুপস্থিত থাকবে। উপমান যেহেতু উপস্থিত থাকবে, তার উপমেয় অনুপস্থিত থাকবে, উপমেয়টা অনুপস্থিত থাকবে। আর এখানে 2 নম্বর কি আছে? কেউ অনুপস্থিত থাকবে? সাধারণ ধর্ম অনুপস্থিত থাকবে, অনুপস্থিত হয়েছে। এরপরে 3 নম্বর কি হবে? 3 নম্বর হবে, থাক এই দুটোই থাক, 3 নম্বরটা সেখানে বুঝিয়েছিলাম, সেখানে নিয়ে নেব। এখানে ভিডিওটা অনেক বৃহৎ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই 3টেই থাক, এই দুটো করে থাক। এরপরে চলে আসি উপমিত কর্মধারয় সমাস। এরপরে যেটা থাকবে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, উপমিত, আর হচ্ছে এটা রূপক। এই দুটোর মধ্যে পার্থক্য কি হতে পারে? এই দুটোর মধ্যে কি পার্থক্য? 1 নম্বর কি হবে? উপমিত কর্মধারয় সমাসে কি হবে? যে এখানে উপমিততে উপমান এবং উপমেয় দুটোর মধ্যে তুলনা বোঝানো হচ্ছে। উপমেয় আর উপমানের তুলনা বোঝানো হচ্ছে। আর এখানে কি হবে? অভেদ কল্পনা করেছে, অভেদ কল্পনা করা হয়। 2 নম্বরে কি হবে? 2 নম্বর হবে উপমিত কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদে উপমেয় প্রাধান্য থাকবে। এখানে সমাসবদ্ধ পদে উপমেয় এর প্রাধান্য থাকে। এখানে কার প্রাধান্য থাকবে? উপমানের প্রাধান্য থাকবে। এখানে উপমানের প্রাধান্য থাকবে। হয়েছে? এই করে আমাদের এবার আমরা জেনে নেব যে দ্বিগু সমাস সম্পর্কে। দ্বিগু সমাস, প্রথমে এই দ্বিগু সমাস, দ্বিগু কথার অর্থ কি? এই দ্বিগু যে রয়েছে, এই দ্বিগু কথার অর্থ বা এই দ্বিগুর যদি আমরা ব্যাস বাক্য গঠন করি কি হতে পারে? এটা হবে দ্বি বা দুই গরুর বিনিময়ে কৃত, তাই হলো দ্বিগু। এই হচ্ছে দ্বিগু কথার অর্থ। এবার চলে আসি আমরা দ্বিগু সমাসের সংজ্ঞা সম্পর্কে, বা দ্বিগু সমাসের সংজ্ঞা কাকে বলে। প্রথমত যদি আমরা একটা উদাহরণ দিই, যে বললাম চারিধারের, আমি শুধু সমাসবদ্ধ পদটা লিখছি, চারিধারের। এই চারিধারের পুরো বাক্যটা, চারিধারের সবকটা দৃষ্টি
সবকটা দৃষ্টি তার ওপর অদ্ভুতভাবে নিবদ্ধ। এটা একটা বাক্য বললাম। এবার এই বাক্যের মধ্যে আমরা দেখতে যে প্রথমে যা রয়েছে এই যে চারিধারে, এই চারিধারেটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এর ব্যাস বাক্য যদি আমরা করি তাহলে আমরা যে ব্যাস বাক্য পাবো বা যে সমাস পাবো সেটা হচ্ছে দ্বিগু সমাস হবে। এবার আমরা এই দ্বিগু সমাসের সংজ্ঞায় চলে আসবো। সংজ্ঞা কি বলবো? পেনটা আবার ডিস্টার্ব করছে কেন? সংজ্ঞা আমরা কি বলবো? হচ্ছে যদি বলা আছে যে সমাসে পূর্ব পদটি সংখ্যাবাচক বিশেষণ হবে, এবং পরপদ বিশেষ্য হবে, কিন্তু সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য হবে। অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা দ্বিগু সমাস বলবো। আশা করি দ্বিগু সমাসের সংজ্ঞাটা তোমার ক্লিয়ার হলো। এবার চলে আসি এই দ্বিগু সমাসের প্রকারভেদ আলোচনা করব, তারপরে আমরা উদাহরণে আসবো। কি হবে? প্রকারভেদ। দ্বিগু সমাসের প্রকারভেদ। দ্বিগু সমাসকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, আর একটা হচ্ছে সমাহার দ্বিগু। একটা হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু, একটা হচ্ছে সমাহার দ্বিগু। এবার এই তদ্ধিতার্থক দ্বিগু কাকে বলবো? তদ্ধিতার্থক দ্বিগু কাকে বলছে? যে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন যে পদ গঠিত হবে তাকে তদ্ধিতার্থক বলবো। এটা বলছে যে দ্বিগু সমাসে তদ্ধিত প্রত্যয় নিষ্পন্ন পদ গঠিত হয়, তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন একটা উদাহরণ দিলে আমরা আরো ভালো করে ক্লিয়ার হবে। একটা উদাহরণ যদি দিই আমি তোমাদের, উদাহরণ হচ্ছে বললাম যে ওই দ্বিগু সমাস, যে বলেছেন দ্বিগু, একটা হচ্ছে দ্বিগু, একটি দিলাম 1 কড়ি, আর একটা দিলাম 2 মাতুর। এর ব্যাস বাক্যগুলো কি হবে? দ্বিগু হচ্ছে তাহলে 2 বা দ্বি বলেছিলাম, গরুর বিনিময়ে কৃত, তাই তো? কৃত, কয় রফলা দীর্ঘইকার। তো আমি মনে হয় তোমাদের এর আগে যখন 2 গরুর বিনিময়ে কৃত লিখেছিলাম, সেই কৃতটা বানানটা স্পেলিংটা ভুল লিখেছিলাম, সেটা তোমরা একটু ঠিক করে নেবে। এটা কয় রফলা দীর্ঘইকার তো হবে, কৃত কয় দিকার হবে না, ভুল হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 1 কড়ি কি হবে তাহলে? 1 কড়ির বিনিময়ে কৃত, আমি আর লিখছি না, 1 কড়ির বিনিময়ে কৃত। 2 মাতুর কি হবে? দ্বি মাতার পুত্র, দ্বি বা 2 মাতার পুত্র, তাকে 2 মাত্র বলছি। তাহলে এইরকম যখন উদাহরণ দেখবে তখন তোমরা এটা বুঝে যাবে যেটা কেছে তদ্ধিতার্থক দ্বিগু।
তবে এই তদ্ধিতার্থক দ্বিগুর প্রয়োগ বা উদাহরণ আমরা বাংলা শব্দভাণ্ডারে অনেক কম পাবো। বাংলা ভাষায় বা বাংলা শব্দভাণ্ডারে এর প্রয়োগ বা এর উদাহরণ অনেক কম পাবো। তাহলে বেশি কোনটা পাবো? বেশি পাবো এর পরেরটা, অর্থাৎ সমাহার দ্বিগু। এরপর সমাহার দ্বিগুটা আলোচনা করে নেব। কি আলোচনা? সমাহার দ্বিগু। এই সমাহার দ্বিগুর ব্যবহারটা অনেক বেশি রয়েছে। সংজ্ঞা কি হবে? যে দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি। তাহলে সমাহার কথার অর্থটা আগে জেনে নেব। সমাহার কথার অর্থ হচ্ছে সমাহার না, এর অর্থ হচ্ছে সমষ্টি। এর অর্থ হচ্ছে সমষ্টি, অর্থাৎ যার দ্বারা বা যে সমাসে, যে দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টির অর্থ প্রকাশিত হয় তাকে আমরা সমাহার দ্বিগু বলব। এবার কয়েকটা উদাহরণ দিয়ে আমরা এটাকে আরো সহজ করে বুঝে নেব। উদাহরণ যদি আমি বলি তোমাদের, যে নবরত্ন একটা বললাম, তারপরে বললাম 5 ফোড়ন, তারপর বললাম আমি শতাব্দী। এছাড়া আরো অনেক উদাহরণ রয়েছে, আমি সেগুলো নিয়ে এতটা আলোচনা করছি। এইগুলোই মোটামুটি। তাহলে নবরত্ন যদি আমরা ব্যাস বাক্য বলি কি হবে? নবরত্ন ব্যাস বাক্য করলে নবরত্নের সমাহার, মানে সমষ্টি একই সঙ্গে বোঝাচ্ছে, তাই তো নবরত্ন হচ্ছে 5 ফোড়ন। তাহলে 5 ফোড়নের সমাহার, তাই তো 5 ফোড়ন। এবার শতাব্দী বলছে, তাহলে শত অব্দের সমাহার, তাই কি হচ্ছে শতাব্দী। তাহলে দেখো এখানে আমরা শেষে কি দেখতে পাচ্ছি? শেষে দেখছি সমাহার। এই সমাহার শব্দটাকে আমরা শেষে দেখতে পাচ্ছি। এই যে সমাহার, দেখো সবগুলো শেষে সমাহার রয়েছে, এখানে একটা সমাহার রয়েছে, এখানে একটা সমাহার রয়েছে, এখানে সবগুলো অন্তে রয়েছে, বুঝতে পারছো? এবং প্রথমে কি আছে? পূর্বপদে নব, এই শব্দটা নব মানে কি? সংখ্যা। 5, 7, শত, এইগুলো হচ্ছে সংখ্যা। তাহলে পূর্বপদ সংখ্যা থাকছে এবং শেষে সমাহার থাকছে। পরপদটা কি হচ্ছে? বিশেষ্য হচ্ছে। এই রত্ন, ফোড়ন, অব্দ, এগুলো হচ্ছে বিশেষ্য। তাহলে এইরকম উদাহরণ যখন তোমরা দেখবে তখন তাকে তোমরা বুঝতে পেরে যাবে যে এটা দ্বিগু সমাসের উদাহরণ। আজকের পর্যন্ত এইটুকু। আশা করি তোমরা খুব সহজে ভিডিওটা দেখে তোমরা সমাজটাকে খুব সহজ করে বুঝে নিয়েছ। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিও পেতে এবং আরও এর পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে তুমি পেয়ে যাও, তার জন্য তোমাকে কী করতে হবে? পাশে থাকা বেল আইকনটা টিপে রাখতে হবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করবে। বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।